এত রিস্ক নিলেন? কি করবো ভাই, যেতে হবে। সবকিছু তুচ্ছ করে ঈদের আগের দিন বাড়ি ফিরতে মরিয়া মানুষ। জীবনের ঝুঁকি নিয়ে ট্রেনের ছাদে শত শত যাত্রী। পন্টুন থেকে লঞ্চের ডেক, তিল ধারণের নেই ঠাঁই। ঢাকায় আমার ঈদ করতে একটুও ভালো লাগে না। দাদা দাদি সবার সাথে দেখা হইলো। ঈদে যে বাড়ি যে আনন্দটা ফিল করবো, এই আনন্দের কাছে এই ঝামেলা কিছুই না। ভিতরে তো প্রচন্ড জ্যাম ভিড়, এখন তবুও যেতে হচ্ছে। সবার সাথে ঈদ করবো, এটাই তো আনন্দ। মানে ঈদের সময় একটু তো ভিড় হবে। সবার সাথে মিলেমিশে আনন্দ করে ঈদ করবো। হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সেটা বড় ব্যাপার না, বড় ব্যাপার হচ্ছে একটা ছুটি পাইলে সবার সঙ্গে দেখা সাক্ষাৎ করা। বাস কাউন্টারেও উপচে পড়া ভিড়, বেশি ভাড়া নেয়ার অভিযোগ। 500, 600, 400 যে যেরকম চাচ্ছে ওরকম করে নিচ্ছে। বাসের টিকিটের দাম বেশি, এই কারণে আর কি মানে গাড়িতে যেতেছে সাথে। না, সবসময় 300 টাকা ভাড়া রেগুলার, ঈদের লাগে 500 টাকা। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। এক রাতের বেচা কেনায় ফাঁকা রাজধানীর পশুর হাট। লাভ ক্ষতির হিসাব না করে লোকসান আতঙ্কে আগে ভাগেই বিক্রি করছেন ব্যাপারীরা। খামারের নামে হাট বসিয়ে বেচা কেনা। এই জামাতের জন্য প্রস্তুত জাতীয় ঈদগাহ। নেওয়া হয়েছে 5 স্তরের নিরাপত্তা ব্যবস্থা। ড্রোন দিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ। চামড়া পাচার বন্ধে কঠোর র্যাব পুলিশ। জামারায় শয়তানকে প্রতীকী পাথর নিক্ষেপ হাজিদের। মিনায় পশু কোরবানি। সৌদি আরব সহ দেশে দেশে ঈদ উল আজহা উদযাপন। মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে দেশের বিভিন্ন স্থানে জামাত। এই যাত্রার শেষ দিনে সবকিছু তুচ্ছ করে শেকড়ের টানে ছুটছে নগরবাসী। ট্রেন, বাস আর লঞ্চে নেই তিল ধারণের ঠাঁই। যাত্রী চাপে এদিন ভেঙে পড়ে রেলের শৃঙ্খলা। ঝুঁকি নিয়ে অনেকে ওঠেন ছাদে। যানজট এড়াতে নৌপথে এবার তুলনামূলক যাত্রী চাপ বেশি। প্রতিটি লঞ্চ কানায় কানায় পূর্ণ। এদিকে বাস টার্মিনালেও ঘরমুখী মানুষের ভিড়। বাড়তি ভাড়া নেওয়া সহ সময় মতো গাড়ি না ছাড়ার অভিযোগ করেন অনেকে। ব্যবসা গরমে ভোগান্তি থাকলেও প্রিয়জনের উদ্দেশ্যে যাত্রা করতে পেরে খুশি সবাই। বাড়ি ফেরার কাছে যেখানে তুচ্ছ জীবনের নিরাপত্তা, বিবেক আর বিবেচনাবোধ শিকেই তুলে জীবনের ঝুঁকি নিয়ে এ যেন ঈদযাত্রায় প্রাণান্তকর চেষ্টা। ঈদযাত্রার শেষ দিন ভোর থেকেই ভেঙে পড়ে ট্রেনের শৃঙ্খলা। এদিন উত্তরবঙ্গের সবকটি ট্রেনে ছিল ছাদ ভর্তি মানুষ। ঘরমুখী বেপরোয়া যাত্রীদের ছাদে ভ্রমণ ঠেকাতে রোববার আরএনবি কিংবা রেল পুলিশের তৎপরতা দেখা যায়নি। ট্রেন প্ল্যাটফর্মে ভিড়লেই শুরু হয় হুড়োহুড়ি। কাঙ্ক্ষিত আসন পর্যন্ত যেতে রীতিমতো যুদ্ধে লিপ্ত হন যাত্রীরা। কানায় কানায় ভরে ওঠে ট্রেন। পা ফেলার জায়গা না থাকায় জীবনের ঝুঁকি নিয়ে ছাদে ওঠেন বাড়ি ফিরতে মরিয়া মানুষ। এত রিস্ক নিলেন? কি করবো ভাই, যেতে হবে। ঝুঁকি নিতে হবে, কারণ রিস্ক নিয়ে উঠতে হবে, তাছাড়া যাওয়ার উপায় নেই। বাসের টিকিটের দাম বেশি, এই কারণে আর কি মানে গাড়িতে যেতেছে সাথে। প্রচণ্ড ভিড় আর ঠাসাঠাসিতে ভোগান্তি যেন বেড়ে যায় কয়েক গুণ। তারপরও যারা আসন পর্যন্ত পৌঁছাতে পেরেছেন তাদের ঈদের খুশি যেন তখন থেকেই শুরু। প্রচণ্ড গরম, আর এই তাপদহে যে গরমে মানুষ সিদ্ধ হয়ে যাচ্ছে। গরম করতেছে না, ফ্যান আবার কতগুলো নষ্ট চলে না। ঝামেলার কাছে ঈদে যে বাড়ি যে আনন্দটা ফিল করবো, এই আনন্দের কাছে এই ঝামেলা কিছুই না। এবারের ঈদযাত্রা সফল দাবি করে রেল বলছে শত চেষ্টা করেও ছাদে ভ্রমণ ঠেকানো যায়নি। অতিরিক্ত গরমের কারণে অনেক যাত্রী ট্রেনের ভিতরে না উঠে ইচ্ছে করে ছাদের উপরে উঠে যায়, এবং আমরা নামানোর চেষ্টা করলেও সবাইকে নামানো শতভাগ নামানো আমাদের সম্ভব হয়নি, কারণ কেউ নামে না। এদিকে দক্ষিণবঙ্গগামী যাত্রী চাপে মুখর ছিল সদরঘাট। পন্টুন থেকে লঞ্চের ডেক, সবখানেই যাত্রীদের ভিড়। বেতোয়া, চরফ্যাশন, কালায়া, মুলাদি সহ দক্ষিণাঞ্চলের নির্দিষ্ট গন্তব্যে ছেড়ে যায় ছোট বড় লঞ্চ। সবার সাথে মিলেমিশে আনন্দ করে ঈদ করব, তার জন্য কষ্টের ভিতরে ঈদ সবার সাথে ঈদ করবো, এটাই তো আনন্দ। এদিকে ঈদযাত্রার শেষ দিনে সড়ক পথেও যাত্রীদের চাপ ছিল চোখে পড়ার মতো। মহাখালী বাস টার্মিনালে ছিল উপচে পড়া ভিড়। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। ঈদে বাড়ি ফেরা মানুষের খবর জানাতে বিমানবন্দরের রেল স্টেশনে আছেন সহকর্মী নাজমুস সালেহ এবং মহাখালী বাস টার্মিনালে আছেন মেহেদি হাসান। তবে প্রথমেই সরাসরি যাচ্ছি বিমানবন্দর রেল স্টেশনে সালেহির কাছে।
এই মুহূর্তে বিমানবন্দর রেল স্টেশন থেকে ছেড়ে যাচ্ছে উত্তরবঙ্গের জেলা রাজশাহীর অন্যতম একটি ট্রেন বনলতা এক্সপ্রেস। সেই ট্রেনটি সময় মতো ছেড়েছে কমলাপুর রেল স্টেশন থেকে এবং বিমানবন্দরে যে সমস্ত যাত্রীরা ওঠার, যারা টিকিট কেটেছিলেন এই ট্রেনের, সেই যাত্রীরাও কিন্তু ইতিমধ্যেই উঠেছেন। সুতরাং ট্রেনটি এখান থেকে শিডিউল বিপর্যয় ছাড়াই এবং কোনো ধরনের যাত্রা বিলম্ব ছাড়া এখান থেকে ছেড়ে গেল। রাজশাহী কমিউটার চাঁপাইনবাবগঞ্জে যাবে, এটি একটার ট্রেন এখনও এখান থেকে ছেড়ে যায়নি। বনলতা এক্সপ্রেস তো গেছে, চট্টলা এক্সপ্রেস 14টা 12 মিনিটের ট্রেন এখান থেকে ছেড়ে যাবার কথা রয়েছে। এরপরে আছে সিল্ক সিটি এক্সপ্রেস। এই সিল্ক সিটি এক্সপ্রেস কিন্তু এবার ঈদ যাত্রার বলা চলে একেবারে শিডিউল বিপর্যয়ের অন্যতম একটি ট্রেনই এবার শিডিউল বিপর্যয়ের একটি নজির হয়ে থাকবে। ট্রেনটি সকাল 7টায় রাজশাহী রেল ঢাকায় পৌঁছানোর কথা ছিল এবং ট্রেনটি পুনরায় আবার 2টা 45 মিনিটে যাত্রী বোঝাই করে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা ছিল। সেই ট্রেনটি এখনও রাজশাহী স্টেশন থেকে ছেড়েছে দুপুর 12টার পর, সেটি এখানে এসে পৌঁছাবে সন্ধ্যা 6টা নাগাদ। সুতরাং এবার ঈদের সব থেকে দীর্ঘ বিলম্বিত ট্রেন সিল্ক সিটি এক্সপ্রেস, যেটি অন্তত 8 ঘন্টা বিলম্ব হবে ঢাকা থেকে ছাড়তে বলে জানানো হয়েছে। সব মিলিয়ে বলা যেতে পারে ঈদের প্রথম 4 দিনের যে যাত্রা তা মোটামুটি স্বস্তি এবং আরামদায়ক হলেও অন্তত উত্তরবঙ্গের জন্য আজকের যে ঈদের যাত্রা, সেই দিনের যাত্রা তা কিন্তু কিছুটা লণ্ডভণ্ড হয়েছে বলা যেতেই পারে এবং কিছুটা কিন্তু তাতে যাত্রী ভোগান্তি অনেকটা বেড়েছে। একদিকে উত্তরবঙ্গের প্রতিটি ট্রেনে আমরা দেখেছি উপচে পড়া ভিড়, অধিকাংশ ট্রেনেই ছাদেও কিন্তু আজকে যাত্রীরা জীবনের ঝুঁকি নিয়ে ভ্রমণ করেছেন। পাশাপাশি একটি ট্রেন এই সিল্ক সিটি এক্সপ্রেস কিন্তু শিডিউলের মহা বিপর্যয় ঘটিয়ে 8 ঘন্টা বিলম্বে সন্ধ্যা 7টা এখান থেকে যাত্রা করবে বলে স্টেশনের পক্ষ থেকে জানানো হয়েছে। আপনি জানেন যে ঈদ যাত্রা শেষ দিন 43টি আন্তনগর, সব মিলিয়ে 69টি ট্রেনে অন্তত 1.5 লাখ মানুষ ঢাকা ছাড়বে বলে রেলপথ মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে। তবে অন্যান্য ঈদের তুলনায় এবার ঈদে মোটামুটি সব ট্রেনের শিডিউল সঠিক থাকায়, অর্থাৎ ট্রেনগুলো যথাসময়ে যাত্রা করায় যাত্রীরা বলছেন উপচে পড়া ভিড় কিংবা ব্যবসা গরমের ভোগান্তি থাকলেও সঠিক সময়ে ট্রেন ছেড়ে যাওয়ায় তারা কিন্তু অনেকটা স্বস্তি নিয়ে ঢাকা ছাড়ছেন। এই ছিল আমার কাছে রেলপথের ঈদ যাত্রার সর্বশেষ খবর। সড়ক পথের খবর জানতে যাব মহাখালী বাস টার্মিনালে, সেখানে অপেক্ষা করছেন সহকর্মী মেহেদি হাসান। মেহেদি, সূর্যের প্রচণ্ড তাপ এবং ভ্যাপসা গরম উপেক্ষা করে এখনও সাধারণ মানুষজন বাড়ির পানে ছুটছেন ঈদ আনন্দ ভাগাভাগি করতে। এবং আমরা সকাল থেকে মহাখালী বাস টার্মিনালে যে চিত্র দেখেছিলাম দুপুর নাগাদ, অর্থাৎ এই দুপুর হওয়ার পরও কিন্তু সাধারণ মানুষ এখনও ব্যাপক সংখ্যক মানুষজন আমরা দেখতে পাচ্ছি যে তারা এখনও লাইনে দাঁড়িয়ে আছে। একটু জানিয়ে রাখি, মহাখালী বাস টার্মিনালের যে চিত্র সেটি কিন্তু আগে থেকে টিকিট কাটার খুব একটা ব্যবস্থা থাকে না। সেই পদ্ধতিতে কিন্তু সাধারণ মানুষজন সরাসরি কাউন্টারে এসে টিকিট কাটছেন। অর্থাৎ আইনশৃঙ্খলা বাহিনীর যে নির্দেশনা ছিল যে এবার কিন্তু কোনো প্রকার যাত্রী সড়ক থেকে, রাস্তা থেকে কোনো বাস কিন্তু যাত্রী তুলতে পারবে না এবং সবাইকেই কিন্তু এই টার্মিনালে এসে বাসে ওঠার জন্য নির্দেশনা দেওয়া হয়েছিল এবং সেই নির্দেশনা মাফিক কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি দলে দলে সাধারণ মানুষজন আসছে এবং সাধারণ মানুষজন যারা বাড়ির পানে ছুটছেন তারা যেমনটি বলছেন যে সড়কের ভোগান্তি কমাতে, অর্থাৎ যানজটের যে ভোগান্তি রয়েছে সেই ভোগান্তি কমাতেই কিন্তু এই মুহূর্তে, অর্থাৎ তারা ঈদের আগের দিন বাড়ি যাচ্ছেন এবং যারা ক্ষুদ্র ব্যবসায়ী, ছোটোখাটো ব্যবসা করেন সেই ব্যবসায়ী যারা রয়েছেন তারা এই মুহূর্তে আসলে টিকিটের জন্য লাইনে দাঁড়িয়েছেন। তারা আসলে যেটি বলছেন যে যদিও কিছু কিছু জায়গায় বাড়তি ভাড়া আদায়ের কিন্তু অভিযোগ রয়েছে, সেই অভিযোগ কিন্তু খুব বেশি কোম্পানির বিরুদ্ধেই নয়। আমরা যেই লাইনটি দেখতে পাচ্ছি এই কোম্পানিটির আমি একটু জানিয়ে রাখি, সকাল থেকে এরই মধ্যে 76টি বাস ছেড়ে গেছে শুধুমাত্র এই একটি কোম্পানির। সাধারণত মহাখালী বাস টার্মিনাল থেকে এরকম প্রায় 20 থেকে 25টি বাস কোম্পানি কিন্তু চলাচল করে দেশের বিভিন্ন প্রান্তে ছেড়ে যায় এবং প্রতিটি বাসে আমরা দেখেছি যাত্রী ভর্তি করে সাধারণ মানুষজন যারা রয়েছেন তারা উৎসুক ভিড় করে কিন্তু প্রতিটি বাসে গাদাগাদি করে কিন্তু নিজ গন্তব্যে পৌঁছেছেন। এবং সব মিলিয়ে যদি বলা চলে যে নিয়মকানুন কিছুক্ষণ পরপরে আইন শৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে এই মালিক প্রশাসনের কর্তৃপক্ষ যারা রয়েছেন তারাও কিন্তু তদারকি করছেন। সব মিলিয়ে এক স্বস্তির যাত্রাই বলা চলে। শেষ মুহূর্তে এসে কিন্তু স্বস্তি নিয়েই সাধারণ মানুষজন বাড়ি ফিরছেন। তো এই ছিল সড়ক পথে ঈদ যাত্রার সবশেষ তথ্য আমার কাছে। ঈদ যাত্রায় বাড়ি ফেরা মানুষের খবর নিয়ে আমরা সরাসরি ছিলাম মহাখালী বাস টার্মিনাল এবং এর আগে ছিলাম বিমানবন্দর রেল স্টেশনে।
এক রাতের জমজমাট বেচা কেনায় রাজধানীর ভরপুর পশুর হাট অনেকটাই হয়ে গেছে ফাঁকা। লাভ ক্ষতির হিসাব না করে লোকসান আতঙ্কে তাই আগে ভাগেই বিক্রি কথা জানিয়েছে ব্যাপারীরা। আর এই মুহূর্তে রাজধানী ভাটরে আছেন রিপোর্টার কাজল আব্দুল্লাহ, নওগাঁয় আছেন এমা রকি এবং চট্টগ্রামে আছেন সহকর্মী শফিকুল আলম। সরাসরি শুরুতেই যাচ্ছি কাজলের কাছে। রাজধানীর পশুর হাটগুলোর গল্পে কিন্তু নতুনত্ব যদি বলি, সেটা হচ্ছে আমরা এখন আছি ভাটারা 100 ফিট এই হাটে, পশুর হাটে। এখানে যদি একটু বলি যে পর্যাপ্ত পরিমাণ কিন্তু আমরা দেখছি যে রাস্তার উপর পশু নিয়ে অপেক্ষারত অবস্থায় রয়েছেন বিক্রেতারা। তারা কিন্তু পশু বিক্রির জন্য অপেক্ষা করছেন, দাম দর চলছে, ক্রেতারাও আসছেন। তবে যে পরিমাণ এই হাটে আমরা পর্যাপ্ত গরু দেখছি, বিভিন্ন পশু দেখছি কোরবানির, এবং ছাগল দেখেছি, সেক্ষেত্রে কিন্তু ক্রেতা অনেকটাই কম। এবং নতুন করে যদি বলি যে রাস্তার বাইরেও ভিতরে যে ব্যবস্থাপনা করা হয়েছিল পশুর হাটের জন্য, সেখানেও কিন্তু মোটামুটি পশু কিন্তু ভরপুর পশু কিন্তু হঠাৎ বিক্রি হয়ে গেছে রাতের মধ্যে, এমনটি কিন্তু জানিয়েছেন এখানকার যারা সংশ্লিষ্ট রয়েছেন তারা। একইভাবে যদি বলি যে নতুন করে কিন্তু পশু আসছে বাজারে, যেহেতু ভিতরে পশু ব্যবস্থাপনা যেখানে ছিল সেখানে কিন্তু পশু বিক্রি হয়ে গেছে। এখন শুধু রাস্তায় আমরা দেখছি যে যে পরিমাণ কোরবানির পশু রয়েছে সেগুলোই বিক্রির জন্য অপেক্ষারত। আর এই সংকটের কারণে কিন্তু যেহেতু সরবরাহর পাশাপাশি বিক্রি বেড়ে গেছে, সেক্ষেত্রে নতুন করে সরবরাহের চেষ্টা করছেন মৌসুমী ব্যবসায়ীরা। বিভিন্ন জায়গা থেকে কিন্তু ট্রাকে করে, মিনি ট্রাক এবং বড় ট্রাকে করেও কিন্তু এই হাটে পশু আসছে। সেক্ষেত্রে অন্যান্য হাটের মতোই কিন্তু এই হাটের চিত্র একই, যে লোকসানে বিক্রি করেছেন অনেকে। বড় বড় গরুগুলো কিন্তু 2.5 লাখ 3 লাখ এরকম দামে কিন্তু বিক্রি করেছেন, এবং মাঝারি গরুগুলো 1.20 1.5 লাখ এরকম করে বিক্রি করছেন এখানে যারা পশু নিয়ে আসছেন তারা। এবং ক্রেতারাও বলেছেন যে তারা কম দামই কিন্তু পাচ্ছেন, এমনটি কিন্তু তারা বলেছেন তাদের মুখে। এবং পশুর যে সরবরাহ, পশুর যে প্রাণী সম্পদ মন্ত্রণালয় এবং অধিদপ্তরের তথ্য, পর্যাপ্ত পরিমাণ কিন্তু দেশে কোরবানিযোগ্য পশু রয়েছে, এবং সেই ধারায় বলা চলে যে চাহিদা যতটুকু তার চেয়েও কিন্তু কয়েক লাখ পশু কিন্তু বেশি রয়েছে। সেই ধারায় কিন্তু এই বাজারে বলা চলে যে গাবতলী থেকে শুরু করে দিয়াবাড়ি এবং 300 ফিট, সেই তুলনায় কিন্তু এই হাটে মোটামুটি পর্যাপ্ত পরিমাণ এখনও পশু আমরা দেখছি। তো আমার কাছে রাজধানীর পশু হাট থেকে এই ছিল সবশেষ। চলে যাচ্ছে নওগাঁয়, সেখানে একজন সহকর্মী এমা রকি। রাত পেরুলেই কুরবানি ঈদ, আসলে শেষ মুহূর্তে এসে যারা এখনো গরু কেনেনি তারা আসলে হাটগুলোতে ভিড় করছেন, এবং ব্যাপারীরাও কিন্তু যারা গরু এখানে বিক্রি করতে নিয়ে এসেছেন তাদেরও একটা প্রত্যাশিত দরের জন্য কিন্তু এখন পর্যন্ত অপেক্ষা করছেন। তবে এই আমরা যে হাটটিতে রয়েছি, হাটটি হচ্ছে নওগাঁর একটি উল্লেখযোগ্য হাট, চকগড়ি হাট। এই হাটে দেখছিলাম আসলে গরুর কিন্তু বিপুল সমারোহ। আসলে এই মুহূর্তে এবার প্রথম থেকেই গরুর যে উপস্থিতি অত্যন্ত বেশি ছিল, সেই অনুযায়ী কিন্তু ক্রেতার উপস্থিতি নিয়ে অনেকটাই কিন্তু সংশয়, এবং দরদাম হাঁকিয়ে অনেকে আসলে গরু কেনার জন্য যে দাম হাঁকছেন, যখনই নাগালের মধ্যে আসছে তখনই কিনা হচ্ছে। তবে হাটের যারা বিক্রেতা বা হাটের কর্তৃপক্ষের দিক থেকে বলা হচ্ছে এবার কিন্তু যে পরিমাণ গরু হাটগুলোতে উঠেছে তার চেয়ে কিন্তু ক্রেতার উপস্থিতি অনেকটাই কম, ফলে গরু অর্ধেকের বেশি কিন্তু হাট থেকে ফেরত চলে যাচ্ছে। এখন পর্যন্ত এই জেলায় যে পরিমাণ গরু এবছর উৎপাদন করা হয়েছিল কুরবানিকে লক্ষ্য রেখে, প্রায় 7,50,000, স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে এই গরুগুলো কিন্তু প্রায় 50% বিক্রি হয়েছে, বাকি 50% কিন্তু এখনো পর্যন্ত অবিকৃত রয়েছে, এবং হাটগুলোতে তা তোলা হচ্ছে। এবং যেহেতু একেবারে শেষ মুহূর্তে যারা গরু এখনো কুরবানির জন্য কিনবেন, হাটে ঘুরছেন, দরদামের উপর ভিত্তি করে এক ধরনের দেখভাল করছেন, গরু দেখার পর নাগালের মধ্যে আসলে তবেই গরুগুলো কেনার জন্য অনেকে কিনছেন, অনেকে কিন্তু সবশেষ পর্যন্ত একটা প্রতীক্ষার পর গুনছেন। তবে এবছর গরুর যে চাহিদার দিক থেকে আমরা দেখছিলাম যে প্রথম থেকেই মাঝারি জাতের যে ষাঁড় গরু রয়েছে, এই গরুগুলোর কিন্তু চাহিদাই বেশি। বড় গরুর ক্রেতার উপস্থিতি কিন্তু খুবই কম, এবং বড় গরু নিয়ে এখানে যারা খামারি ছিলেন তারা অনেকটা হতাশ প্রকাশ করছেন, এবং বড় গরুর ক্ষেত্রে দরের পাইকারের উপস্থিতি কিন্তু খুবই কম। এবং সবশেষ এখানে যারা গরু বিক্রির জন্য এসেছেন তারা শেষ পর্যন্ত একটা কাঙ্ক্ষিত দরের অপেক্ষা করছেন। এই ছিল নওগাঁর খবর। আমরা আরো গরু বেচা কেনার খবর জানবো। চট্টগ্রামে রয়েছেন শফিকুল ইসলাম, জানাবেন সেখানকার গরু বেচা কেনার সার্বিক খবর।
একেবারে শেষ মুহূর্তে এসে চট্টগ্রামের বাজারগুলো বলা যায় জমে আছে। গতকাল থেকে কিন্তু জমজমাট ছিল, সেই জমজমাট এখনো পর্যন্ত অব্যাহত আছে। এখনো কিন্তু প্রচুর বেচা বিক্রি হচ্ছে চট্টগ্রামের যে পশুর হাটগুলো রয়েছে, বিশেষ করে এই নূরনগর হাউজিং সোসাইটি, বিবির হাট এবং যে সাগরিয়া সহ স্থায়ী যেই অস্থায়ী 12টি যে হাট রয়েছে, সেখানে মানুষের উপচে পড়া ভিড়। প্রতি মুহূর্তে কিন্তু গরু বিক্রি হচ্ছে এবং গরু এখান দিয়ে নিয়ে আসছে সেরকম কিন্তু প্রতি 1 মিনিট 2 মিনিট পরে এই ফটক দিয়ে কিন্তু গরু বিক্রি করে নিয়ে আসছে। তো যেটি বলা যায়, তবে গতকাল যেভাবে দাম ছিল গরু, যেভাবে বিক্রেতা যেটা বলছেন ক্রেতারা, অর্থাৎ ক্রেতা বিক্রেতা গতকাল সন্তুষ্ট ছিল, কিন্তু আজকে এসে কিন্তু বিক্রেতা কিছুটা হতাশ দেখা যাচ্ছে। তারা বলছে যে আজকে আগামী গতকাল যেভাবে দর ছিল সেভাবে দর আজকে পাওয়া যাচ্ছে। আপনি দেখতে পাচ্ছেন এক একটি গরু কিছুক্ষণ পর কিন্তু কিনে নিয়ে যাচ্ছে বাজার থেকে, কিন্তু বেচা বিক্রি কম হচ্ছে না। কিন্তু বড় আকৃতির যে গরুগুলো রয়েছে সেগুলো কিন্তু দাম কম পাচ্ছে। অর্থাৎ গতকালকে যে 27 মণ ওজনের একটি গরু যে 6.5 লাখ টাকা দর দিয়েছিল, অর্থাৎ ক্রেতারা চেয়েছিল, আজকে সেই গরু 4 লাখ টাকা থেকে বেশি চাচ্ছে না বলে তারা অভিযোগ করছে। এবং 4.5 লাখ টাকার গরু এখন সকালে যেটি 4.5 লাখ টাকা ছিল সেটি এখন 3 লাখ টাকায় নেমে এসে, অর্থাৎ বড় গরুর দাম কমে গেছে সেটি বলা যায়। চট্টগ্রামে কিন্তু বড় গরু এবং ছোট গরু উভয়ই গরু চাহিদা বেশি। তবে একটা বিষয়, গ্রাম অঞ্চলে কিন্তু কোরবানির 4-5 দিন আগে থেকে কিন্তু বেচা কেনা শুরু হলে কিন্তু একেবারে চট্টগ্রামে যে বাজারগুলো রয়েছে সেইগুলোতে একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত, অর্থাৎ আজকে সারা রাত ব্যাপী কিন্তু এখানে বেচা কেনা হবে। যদিও গতকালের মতো বেচা কেনা হচ্ছে, গতকালে একবারে প্রতি 1 মিনিট 2 মিনিট পায়ে একটি গরু বেচা কেনা হচ্ছে, মানুষের একেবারে উপচে পড়া ভিড়। কিন্তু গতকালের মতো আজকে উপচে পড়া সেরকম ভিড় নেই। তো 10 থেকে 15% মানুষ যারা গরু কিনে নেয় তারা কিন্তু আজকে কিনছে। তবে গতকাল যেভাবে দাম ছিল গরু, সে দামটি কিন্তু এখন কমে গেছে বলে এখানকার বিক্রেতা অভিযোগ করছে। এবং তারা বড় গরু, বিশেষ করে ছোট গরুর কিছুটা দাম থাকলেও কিন্তু যে বড় যে গরু রয়েছে সেগুলোর দাম কিছুটা পর্তার দিকে সেটা বলছেন ক্রেতা বিক্রেতারা। এবং বলা যায় যে আজকে সারা রাত ব্যাপী কিন্তু এই বাজারে কিন্তু বেচা কেনা হবে চট্টগ্রাম রাস্তায় 12টি বাজারে। তো এই ছিল আমার কাছে নূরনগর হাউজিং সোসাইটি থেকে সর্বশেষ তথ্য। কোরবানির পশুর হাটের সর্বশেষ নিয়ে আমরা সরাসরি ছিলাম চট্টগ্রামে এবং এর আগে ছিলাম নওগাঁ এবং রাজধানী ঢাকায়। মক্কায় পবিত্র ঈদুল আজহা নামাজ আদায় করেছেন লাখ লাখ মুসল্লি। এদিন জামারায় শয়তানের উদ্দেশ্যে পাথর নিক্ষেপ শেষে মিনায় ফিরে পশু কোরবানি করেন হাজিরা। মাথা মুন্ডনের মধ্য দিয়ে 10 জিলহজের আনুষ্ঠানিকতা শেষ করবেন তারা। এদিকে তীব্র গরমে হিট স্ট্রোকে মারা গেছেন অন্তত 6 জন। মিনা থেকে বিষয় বিস্তারিত জানবো আরিফুর রহমানের কাছে। পবিত্র হজের আজকের যেই কর্মসূচিগুলো আছে সেই কর্মসূচিগুলোর মধ্যে অন্যতম জামারায় গিয়ে পাথর নিক্ষেপ, এবং পাথর নিক্ষেপ শেষ করে কিন্তু হাজিরা ছুটছেন বাকি যে কাজগুলো আছে সেই কাজগুলোর জন্য। তার মধ্যে অন্যতম দেখা যাচ্ছে এই জামারার পাথর নিক্ষেপ শেষ করে কিন্তু আজকের মধ্যেই কিন্তু হাজিরা মাথা মুন্ডন এবং পশু কোরবানির মাধ্যমে তাদের যে স্বাভাবিক পোশাক পরিধান করতে, অর্থাৎ হালাল হয়ে যাওয়া সেই কাজটি করবেন। এবং পাশাপাশি বলা চলে যে আজকের এই দিবসে, অর্থাৎ ওদেরও যেহেতু আজকে পবিত্র ঈদুল আজহার দিন, এই ঈদুল আজহা উপলক্ষে কিন্তু অনেক বাংলাদেশি হাজি যারা আছেন তারা কিন্তু দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন এবং তাদের হজের যে বাকি কর্মসূচিগুলো আছে এই কর্মসূচিগুলো সুসম্পন্ন করার জন্য তারা দোয়া চেয়েছেন। এবং বলা চলে যে আজকের দিনের পরও আগামী আরও 2টি দিন তারা কিন্তু এই মিনাতে অবস্থান করবেন। এখানে অবস্থান করে তারা আবারও জামারায় গিয়ে 60টি করে কঙ্কর নিক্ষেপ শেষ করবেন এবং এই 60টি কঙ্কর নিক্ষেপ শেষ করার পরে, অর্থাৎ শেষ দিন, অর্থাৎ 12ই জিলহজ যেই কাজগুলি তাদের থাকবে তার মধ্যে অন্যতম, অর্থাৎ এখান থেকে মিনা থেকে তারা কিন্তু একেবারে বিদায় নিয়ে, অর্থাৎ জামারায় কঙ্কর নিক্ষেপ শেষ করে একেবারে বিদায় নিয়ে তারা মক্কাতে চলে যাবেন যে যেখানে আছেন সেখানে। এবং এরপর থেকে কিন্তু অনেকেই কিন্তু বিদায় তাওয়াফ শেষ করার মধ্য দিয়ে তাদের হজের আনুষ্ঠানিক কার্যক্রম সুসম্পন্ন করে নির্দিষ্ট দিন ও তারিখ অনুযায়ী তারা কিন্তু তাদের নিজ নিজ দেশে প্রত্যাবর্তন করবেন। আমরা জানি যে আসলে এই বছর পুরো পৃথিবী থেকে, অর্থাৎ প্রায় বিশ্বের 180টি দেশ থেকে প্রায় 20 লাখের বেশি ধর্মপ্রাণ মুসল্লি পবিত্র হজে অংশ নিতে সৌদি আরবে এসেছেন। তার মধ্যে বাংলাদেশ থেকেও প্রায় 85,257 জন মুসল্লি এই বছরের হজে এসে অংশ নিয়েছেন। এবং এই হাজিরা কিন্তু আসলে এই বছরের হজের যে সার্বিক ব্যবস্থাপনা এটাতে কিন্তু এক ধরনের সন্তোষ প্রকাশ করেছেন যে বিগত বছরের চাইতে এই বছরের হজের যেই ব্যবস্থাপনা সেটি অত্যন্ত ভালো এবং চমৎকার ছিল। সব মিলিয়ে বলা চলে যে এই বছরের হজ কিন্তু অন্যান্য বছরের চাইতে একটু ভিন্ন পরিবেশ হয়েছে, অর্থাৎ গরমের যে মাত্রাটা সেটা কিন্তু অন্যান্য বছরের চাইতে একটু সামান্য বেশি ছিল। তারপরেও কিন্তু হাজিরা কিন্তু এতে কোনো ধরনের অসন্তুষ্টি নাই, তারা এক ধরনের তৃপ্তি নিয়ে কিন্তু তাদের হজের যে ধারাবাহিক কার্যক্রম সেটি কিন্তু সুসম্পন্ন করেছেন। মিনা থেকে আরিফুর রহমান, সময় সংবাদ।
যথাযোগ্য মর্যাদায় মধ্যপ্রাচ্য সহ বিশ্বের বিভিন্ন দেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। ইউরোপের ঈদ উদযাপনের খবর জানাতে এই মুহূর্তে প্যারিসে আছেন সহকর্মী লুৎফুর রহমান বাবু। আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। সকাল থেকে অজোর ধারায় এবং কখনো বা থেমে থেমে বৃষ্টি হচ্ছে রাজধানী প্যারিসে, যদিও এই মুহূর্তে বৃষ্টি থেমে গেছে এবং সকাল থেকে সেই বৃষ্টির মধ্যেই কিন্তু মুসল্লিরা এবারের ঈদুল আজহার জামাতে অংশগ্রহণ করেন এবং সেই ঈদ জামাতে নারী, পুরুষ এবং শিশুরা অংশগ্রহণ করেছেন। কোথাও কোথাও খোলা মাঠে ছাতা নিয়ে অনেকেই ঈদ জামাতে অংশগ্রহণ করেছেন। রাজধানী প্যারিসের গ্র্যান্ড মার্কস দা প্যারিস, বাংলাদেশ অবরবিলা জামে মসজিদ, মেট্রোসের জিমনেসিয়াম হল এবং এখন আমি যে এখানে দাঁড়িয়ে আছি বাংলাদেশের কমিউনিটি মসজিদ ও ইসলামিক সেন্টারে সকাল থেকে পৃথক সময়ে একাধিক ঈদ জামাত অনুষ্ঠিত এবং প্রত্যেকটি ঈদ জামাতেই ছিল মুসল্লিদের উপচে পড়া ভিড়। ঈদ জামাতে অংশগ্রহণকারী মুসল্লিরা, প্রবাসী বাংলাদেশী যারা রয়েছেন, জামাত শেষে মোনাজাতে তারা দেশের জন্য, নিজের জন্য এবং বিশেষ করে নিরীহ গাজাবাসীর জন্য আসলে তারা মহান আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করেছেন। নিরীহ গাজাবাসীকে যেন মহান আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে রক্ষা করেন, সেই প্রার্থনা তারা মহান সৃষ্টিকর্তার কাছে করেছেন। এবং এই ঈদুল আজহার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটি হচ্ছে কোরবানি। তবে এই দেশে আসলে সাধারণভাবে যে পশু কোরবানি, সেভাবে আসলে পশু কোরবানি এখানে হয় না, একটু ভিন্নভাবে এখানে পশু কোরবানিতে অংশগ্রহণ করে থাকেন মুসল্লিরা। বিভিন্ন যে মাংসের দোকানগুলো রয়েছে সেই মাংসের দোকানে অনেকে নাম অন্তর্ভুক্ত করে থাকেন এবং মুসলিম রীতি অনুযায়ী পরবর্তীতে সেই মাংস তারা নিজেদের মধ্যে, আত্মীয় পরিজনের মধ্যে এবং এখানকার যে বন্ধু বান্ধবরা রয়েছেন তাদের মধ্যে বিতরণ করে থাকেন। কোথাও কোথাও ছিন্নমূল যে মানুষ রয়েছেন তাদের মাঝেও আসলে তারা এই মাংসগুলো বিতরণ করে থাকেন। তো সকাল থেকে রাজধানী প্যারিসে যে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হচ্ছে তা নিয়ে এই ছিল এখন পর্যন্ত আমার কাছে সর্বশেষ। ইউরোপীয় ঈদ উদযাপনের খবর নিয়ে আমরা সরাসরি ছিলাম ফ্রান্সের প্যারিসে। এদিকে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের সঙ্গে মিল রেখে রাজধানী সহ দেশের বিভিন্ন জায়গায় উদযাপন করা হয়েছে পবিত্র ঈদুল আজহা। নামাজ পরবর্তী খুতবায় মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়। এছাড়াও ফিলিস্তিনিদের কল্যাণে করা হয় বিশেষ মোনাজাত। এক বিশ্ব এক চাঁদ, তাই বিশ্বের যে কোনো প্রান্তে চাঁদ দেখা গেলেই একই সঙ্গে রমজান আর ঈদ পালনে বিশ্বাস করেন তারা। তাই বিশ্বের অনেক দেশ তথা সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদের জামাত আদায়। রোববার সকাল 7:15 রাজধানীর পান্থপথে মুসলিম উম্মা বাংলাদেশের আয়োজনে শুরু হয় ঈদের প্রথম জামাত। একই দিনে ঈদ এবং রোজা একই দিনে পালন করাটা আমাদের জন্য উত্তম। আরাফার জায়গা একটা, তো ওইটার সাথে মিল রেখেই সিয়াম রাখা বা ইবাদত করা, ওইটা পালন করা, তারপরের দিন কোরবানি, ওই হিসাবটাই আমার কাছে সহি। আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে। পুরো দেশ যদি আমাদের সাথে ঈদ করতো তাহলে আরো ভালো লাগতো। ত্যাগের মহিমা সবার প্রাণে ছড়িয়ে দেওয়ার ফরিয়াদ করেন তারা। দেশ জাতি মুসলিম উম্মার শান্তি কামনায় দোয়া করেন মুসল্লিরা। এই কোরবানিটা কোনো ব্যক্তি নিজেকে বড়ত্ব প্রকাশ করার জন্য করা যাবে না, এটা করতে হবে শুধুমাত্র আল্লাহর জন্যই। যাতে আল্লাহ পাক প্রত্যেকটা জিনিসকে লাঘব করে দেয় সেটাও আমরা দোয়া করেছি। গাজাতে আমাদের মুসলিম ভাই বোনদের আল্লাহ তাদেরকে গায়েবী শক্তির মাধ্যমে সাহায্য করেন এবং তাদেরকে এই জালিমদের অত্যাচার থেকে মুক্ত করেন। আরবি মাসের চাঁদ দেখা গেলে সারা বিশ্বে একসাথে ঈদ পালনের আহ্বান জানান মুসলিম উম্মা বাংলাদেশ। ওআইসি তো এখন রেজলিউশন দিয়েছে, আমরা তো ওআইসির পার্ট, তো আমরা কেন একই দিনে সারা পৃথিবীতে মুসলিম উম্মা ঈদ পালন করব না? পরে সকাল 8:30টায় দ্বিতীয় ও 9:30টায় তৃতীয় ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়। দেশের আকাশে চাঁদ দেখে নয়, শত বছরের প্রচলিত রীতি অনুযায়ী চাঁদপুর, শরীয়তপুর, সাতক্ষীরা, মৌলভীবাজার, দিনাজপুরের বিভিন্ন এলাকায় সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদের আনুষ্ঠানিকতা শুরু করেন মুসল্লিরা। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। ঈদের প্রধান জামাতের জন্য প্রস্তুত জাতীয় ঈদগাহ ময়দান নেওয়া হয়েছে 5 স্তর বিশিষ্ট নিরাপত্তা ব্যবস্থা। জঙ্গি তৎপরতার আগাম তথ্য না থাকলেও বিষয়টি বিবেচনায় রেখে নিরাপত্তা পরিকল্পনা তৈরি করা হয়েছে। সকালে জাতীয় ঈদগাহ ময়দান পরিদর্শন শেষে এমন বক্তব্য দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার হাবিবুর রহমান ও র্যাবের মহাপরিচালক। জাতীয় ঈদগাহ ময়দানের যে জামাত সেটি নিরাপত্তার জন্য 5 স্তরের নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। এছাড়া ঈদের দিন এবং ঈদ পরবর্তী সময়ে আমরা অতীতে অনেক দুর্ঘটনার কথা জানি।
এবার পুলিশের পক্ষ থেকে ব্যবস্থা গ্রহণ করা হবে, বিভিন্ন রাস্তায় কিছু ব্যারিয়ার তৈরি করা হবে যাতে ফাঁকা রাস্তা পেয়ে তারা এই ধরনের রেসিং করতে না পারে। এই জামাতের স্থানগুলোতে র্যাবের পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা রয়েছে এবং সেখানে নজরদারি জোরদার করা হয়েছে। সার্বক্ষণিক মনিটরিং করার জন্য আমাদের র্যাব সদর দপ্তর থেকেও কিন্তু কন্ট্রোল রুম স্থাপন করে তাদের সাথে যোগাযোগ রক্ষা করা হচ্ছে। সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়ার বিপুল সম্পদ নিয়ে গণমাধ্যমে প্রকাশিত সংবাদ দুদকের নজরে এসেছে বলে জানিয়েছেন সংস্থাটির প্রধান কৌঁসুলি খুরশিদ আলম। তিনি বলেছেন, একের পর এক আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের দুর্নীতিতে জড়িয়ে পড়ার ঘটনা উদ্বেগজনক। সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়ার একটি নিউজ আমি আজকের অনলাইন আর গতকালের সম্ভবত মানবজমিন পত্রিকায় আমার দৃষ্টিগোচর হয়েছে, আমরা দেখেছি। এই বিষয়টি আসলে খুব উদ্রেক করে। দুর্নীতি দমন কমিশন বিষয়টি অবশ্যই খতিয়ে দেখবে। যে এভিডেন্সগুলো আসছে পত্রপত্রিকায় সাবেক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে, এগুলি খুব একেবারে আমার কাছে মনে হচ্ছে একটু ভয়ঙ্কর একটা তথ্য। একজন পুলিশ ঊর্ধ্বতন কর্মকর্তা যিনি ডিসিপ্লিনারি ফোর্সের হয়ে কাজ করে, আইন নীতি মেনে যিনি কাজ করে, তার যদি এই ধরনের অঢেল সম্পদ থাকে এবং সেটি যদি জ্ঞাত আয় বহির্ভূত হয় এবং অপরাধলব্ধ অর্থ বা অপরাধলব্ধ সম্পত্তি হয়, সেটা অবশ্যই জনমনে উদ্রেক সৃষ্টি করে। পাহাড়ি ঢলে ভেঙে গেছে সুনামগঞ্জের দোয়ারা বাজারের খাসিয়ামারা নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ। এখনো পানির নিচে অন্তত 10টি গ্রাম। প্রচণ্ড গতিতে ঢুকছে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানি। বৃষ্টি যেন মরার ওপর খাড়ার ঘা। রোববার ভোর থেকে বেলা 11টা পর্যন্ত বজ্রসহ বৃষ্টিপাত হয়। ভারতের মেঘালয় থেকে নেমে আসা এই ঢল সুনামগঞ্জের দোয়ারা বাজার উপজেলার সুরমা, চেলা, চলতি, মরাচেলা, খাসিয়ামারা, মৌলা, কালিউরি ও ধুমখালি সহ সকল নদী দিয়ে প্রবাহিত হচ্ছে। সীমান্তের ওপার থেকে বয়ে আসা খাসিয়ামারা নদীর স্রোতে লক্ষ্মীপুর ইউনিয়নের নোয়াপাড়া ইদ্রিসপুর চৌকিরঘাট বেড়িবাঁধ ভেঙে বিভিন্ন হাওরে পানি ঢুকে পড়েছে। তলিয়ে গেছে আমনের বীজতলা, আউশ, সবজি ক্ষেত ও ঘরবাড়ি। এখনো পানির নিচে লক্ষ্মীপুর, বগলা বাজার ও বাংলা বাজার ইউনিয়নের অন্তত 10টি গ্রাম। এছাড়া ছাতক উপজেলার কিছু নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন বাসিন্দারা। উপরে পানির চাপটা বেশি বাড়ার কারণে আজকে দুই পারের এই ক্ষতির সম্মুখীন হয়েছে। পানিটা বাড়লে যদি আমরা রাস্তা বেরিবান ভাঙে আমরা একদম নিঃস্ব হয়ে যাই। খুব বিপাকে আছি, খাওয়া দাওয়া চুলার মেঝে নান্দা চলে না। ক্ষতিগ্রস্তদের সহযোগিতার কথা জানিয়েছে স্থানীয় প্রশাসন। গত 26 মে বছরের প্রথম দফা ও 13 জুন দ্বিতীয় দফায় সুনামগঞ্জ সদর, ছাতক, বিশম্ভরপুর, তাহিরপুর এবং 15 জুন তৃতীয় দফায় দোয়াবাজার উপজেলায় পাহাড়ি ঢল নামে। সময় সংবাদ, সুনামগঞ্জ। কর্মজীবী নারী, গৃহিণী কিংবা শিক্ষার্থীদের কাছে দিন দিন আরও জনপ্রিয় হয়ে উঠেছে অনলাইনে কেনাকাটা। আর ক্যাশলেস পেমেন্টের সঙ্গে ক্যাশব্যাক ডিসকাউন্ট কেনাকাটায় এনেছে আরও স্বাচ্ছন্দ্য। একটি বেসরকারি গণমাধ্যমে কাজ করেন আতিয়া সুলতানা। কর্মব্যস্ত জীবনে বাজার কিংবা শপিং মলে গিয়ে কেনাকাটার সময় পান খুব কম, যে কারণে তার ভরসা অনলাইন কেনাকাটা। আর মূল্য পরিশোধ করেন কার্ড কিংবা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে। গ্রোসারি থেকে শুরু করে আমি সবটাই অনলাইনেই অর্ডার করে থাকি। পেমেন্টের সিস্টেমটা যেটা হচ্ছে, আমাকে ক্যাশ ক্যারি করতে হচ্ছে না, কিংবা ক্যাশ নিয়ে আমি সঙ্গে সঙ্গে হয়তো বা সরাসরি ব্যাংক পে করে দিচ্ছি কিংবা বিকাশ পে করে দিচ্ছি। তার মতো কামরুন নাহার সাদিয়াও স্বস্তি পান অনলাইন কেনাকাটাতেই। তার মতে ক্যাশলেস পেমেন্টে ক্যাশব্যাক আর ডিসকাউন্ট অফার এই ধরনের কেনাকাটায় স্বাচ্ছন্দ্য এনেছে। ক্যাশ অন ডেলিভারি দিতে পারছি, আবার দেখা যায় বিভিন্ন সময় আমি অনলাইন ব্যাংকিং থাকে কিংবা হচ্ছে বিকাশ এই ধরনের যেই পারচেসগুলো থাকে ওগুলো হচ্ছে বিভিন্ন ধরনের ডিসকাউন্ট দেওয়া থাকে। শুধু কর্মজীবী নারীরাই নন, শিক্ষার্থী, গৃহিণীদের মধ্যে অনেকেই এখন সময় বাঁচাতে আর বাইরে বের হবার ঝুঁকি এড়াতে কেনাকাটা করছেন অনলাইন শপগুলো থেকেই। অনলাইনে শপিংটা হচ্ছে এরকম যে আমরা সময়ের স্বল্পতার জন্য বা আমরা যে কোনো ইয়ের জন্য যে আমরা হচ্ছে অনলাইনের উপর খুব বেশি ডিপেন্ড করি। দেখা যাচ্ছে ফিজিক্যাল আমার হাতে টাকা নেই, আমি বিকাশ থেকে পে করে দিলাম, আমি আমার প্রোডাক্টটা হাতে পেলাম। কষ্ট করে গরমে আসাও লাগে না, বা আমরা অনলাইনে ট্রেন্ডিং অনেক ড্রেসও পেয়ে যাচ্ছি যেটা মার্কেটে অনেক সময় পাওয়া যায় না। অনলাইন পারচেজ গুড, বিকাশ পেমেন্টে গুড, কজ হচ্ছে ক্যাশব্যাকের একটা অফার থাকে। ক্রেতাদের প্রত্যাশা, দৈনন্দিন জীবনকে সহজ করা অনলাইন কেনাকাটা যেন হয় নিরাপদ ও স্বস্তিকর। ফরহাদুর রহমান, সময় সংবাদ,
ঢাকা। এবার টি-20 বিশ্বকাপের খবর। সুপার 8 নিশ্চিতে গ্রুপ পর্বের শেষ ম্যাচে কাল ভোরে মাঠে নামবে বাংলাদেশ। প্রতিপক্ষ দক্ষিণ এশিয়ার আরেক দেশ নেপাল। ম্যাচের আগে অনুশীলনে বেশ সিরিয়াস ছিল টাইগাররা। আর্নেসভিল স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে বাংলাদেশ ভোর 5:30টায়। সেন্ট ভিনসেন্ট থেকে সে খবর জানাচ্ছেন সাজিদ মুস্তাহিদ। আর্নেসভিল স্টেডিয়ামে তখনও আগের রাতের রুদ্ধশ্বাস ম্যাচের রেস্ট কাটেনি। সকাল সকাল মাঠে হাজির বাংলাদেশ ক্রিকেট দল। নেপালের বিপক্ষে ম্যাচটা ফ্লাড লাইটে হলেও টাইগারদের অনুশীলন সেশন কেন সকালে সে নিয়ে প্রশ্ন থাকতেই পারে। ম্যাচের আগের দিন অনুশীলনে ছিলেন না সাকিব মাহমুদুল্লাহ, তাসকিন ও লিটন। গেল ম্যাচে 7 বলে 14 রানের ক্যামিও খেলা জাকের আলী অনেককে নিয়ে বেশ কিছুটা সময় কথা বললেন হেড কোচ হাথুরু সিংহে। নেপালের বিপক্ষে ম্যাচে তার কাছে কি চাওয়া সেটাই হয়তো বলে দিয়েছেন কোচ। অবশ্য জাকের হৃদয়টা পারলেও অনেকেই নিজেদের কাজটা ঠিক মতো করতে পারছেন না। বিশেষ করে বলতে হয় লিটন শান্তর কথা। তারপরও টিমমেট কোচিং স্টাফদের পাশেই পাচ্ছেন তারা তাদের 100%টা যদি দেয় ইনশাল্লাহ, এবং তারা খুবই চেষ্টা করতেছে নিজের 100% দেওয়ার জন্য। হয়তো 2-1 রান করতে পারতেছে না, কিন্তু আমি খুব বিশ্বাস করি যে টিমমেট হিসাবে বা আমরা সবাই বিশ্বাস করি তারা খুব তাড়াতাড়ি রানে ফিরবে, এবং এটাই আমাদের দলের একটা বিশ্বাস। এবং আমরা এই বিশ্বাস নিয়ে মাঠের মধ্যে নামি। আমাদের প্রত্যেকটা প্লেয়ারের উপর আমাদের যথেষ্ট পরিমাণ বিশ্বাস আছে যে না, একদিন ও খেলে দেবে, একদিন আমি খেলে দেবে, এরকম। আমরা এই বিশ্বাস নিয়ে মাঠের মধ্যে নামি আসলে। নেপালকে নিয়ে হয়তো 2 দিন আগেও খুব বেশি চিন্তার কিছু ছিল না, কিন্তু দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচের পর বড়সড় পরিবর্তন এসেছে সেই ধারণায়। অনুশীলনে বাংলাদেশের সিরিয়াসনেস থেকেই যা স্পষ্ট ছিল। আমরা প্রত্যেকটা টিমকেই একইভাবে নেওয়ার চেষ্টা করি। আমরা আমাদের অ্যাগ্রেসিভ ক্রিকেট খেলবো, আমরা আমাদের জায়গায় স্টিক থাকবো। ডাজেন্ট ম্যাটার হু ইজ দ্য অপোনেন্ট, আমরা সবার সাথে একইভাবে খেলার চেষ্টা করব। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এমন একটা ম্যাচ হারের পর অনুশীলন করেনি নেপাল। সংবাদ সম্মেলনে আসা দলের কোচও তখনও ভুলতে পারেননি ম্যাচটা। নিজের দল নিয়ে গর্বিত কোচ চেষ্টা করতে চান জয় দিয়ে। টি-20তে 2 দলের একবারই দেখা হয়েছে, সেটাও 10 বছর আগে চট্টগ্রামে। বাংলাদেশ সুপার 8-এ 1 পা দিয়েই রেখেছে, তারপরও রয়ে গেছে কিছু যদি কিন্তু। তবে নেপালের বিপক্ষে পূর্ণ পয়েন্ট পেলে কোনো সমীকরণের মারপ্যাচ ছাড়াই টাইগাররা পা রাখবে সুপার 8-এ। তাকিয়ে থাকতে হবে না শ্রীলঙ্কা নেদারল্যান্ডস ম্যাচের দিকেও। শান্তরাও নিশ্চয়ই সেই লক্ষ্য নিয়ে মাঠে নামবে নেপালের বিপক্ষে। সেন্ট ভিনসেন্ট থেকে সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ। এবার বাবা দিবসের খবর। বাবা পৃথিবীর সবচেয়ে নিরাপদ আশ্রয়। বাবা মানেই প্রশস্ত বটবৃক্ষ, বাবা মানেই শত আবদার, এক নির্মল শান্তি। রাগ, গাম্ভীর্য আর শাসনের অন্তরালে লুকিয়ে থাকে এক স্নেহময় পিতা। প্রতি বছর জুন মাসের 3 রোববার পালন করা হয় বাবা দিবস। এবার কোরবানির ঈদের সঙ্গে মিশেছে বাবা দিবসের আমেজ। চন্দ্রিমা চৌধুরী রিপোর্ট। প্রিয় বাবা, কেমন আছো? এই প্রশ্নের উত্তর জানতেই হয়তো লেখা হচ্ছে খোলা চিঠি, তবে আজ জানা নেই প্রাপকের ঠিকানা। ছোটবেলায় মা হারানো ফামিহা খড়কুটোর মতো আঁকড়ে ধরেছিল একমাত্র সম্বল বাবাকে। এই দে সেই সম্বলও হারিয়েছে তার। তাই তো স্মৃতির পাতা ঘেঁটে আরেকবার ছুঁয়ে দেখা। বাবা ওয়েট করতে, যতক্ষণ আমি নাচতাম, যতক্ষণ পর্যন্ত গোসলে চলে গেল, আমি খাও নাই কেন, তুমি না আসলে খাবো না। নতুন চাকরি পেলাম, চাকরির যখন অ্যাপয়েন্টমেন্ট লেটারটা আমার হাতে, তো বাবা তো তখন নাই। আমি ফোনে অটোমেটিক আব্বুকে ফোন দিয়ে ফেলছি, বাবা আমি কিন্তু পাইছি। এই যে একটা না বলার জায়গা, একটা বাচ্চার জীবনে একটা বাবার থাকাটা যে কি গুরুত্বপূর্ণ, সেটা আমি যতই স্বাধীন হয়ে যাই, যতই নিজের কাজে নিজে করি। গাবতলী বাস টার্মিনালে অপেক্ষা করা ফাইজার গল্পটা একটু ভিন্ন। জীবিকার প্রয়োজনে ঢাকায় থাকলেও ঈদে ঘরে ফেরার বাসের টিকিট না পাওয়ায় সুদূর বগুড়া থেকে বাবা এসেছেন মেয়েকে নিতে। ঈদের সময় আমার কিন্তু একা যাওয়ার কথা, মানে ঢাকা থেকে বগুড়াতে। আমি বাস পাচ্ছি না, আব্বুর টেনশন। আব্বু বগুড়া থেকে এসে আমাকে নিয়ে যাচ্ছে, এটা একটা বড় সাপোর্ট না? আব্বু এখন রাত হোক, যত রাতই হোক, দেখা যাবে যে আপনার অপেক্ষা করবে, দেন যাব, আগায় নিয়ে যাবে। বাবা ছাড়া তো আমাদের জীবন আসলে অসম্পূর্ণ মতো। বাবা ছাড়া তো একজন ছেলের কত কিছু সহ্য করতে হয়, সেটা আসলে যার বাবা নেই সেই বুঝবে। বাবারা খুব সাধারণ, তারা মিশে থাকেন এই শহরের ভিড়ের সঙ্গে। কখনো বাজারের ব্যাগ হাতে, কখনো বা আটকে থাকা জ্যামে। তারা নীরবে আলো ছড়ান সকালের প্রথম সূর্যের মতো। বাবা কখনো হার না মানা এক জীবনযোদ্ধার নাম। তাদের কাজ যেন লোহার চেয়েও শক্ত।
তাই তো কবি বলেছেন, বাবার হাতে খুলল মোদের জীবন পাখা, বিশ্বটাকে প্রথম মোদের বাবার চোখে দেখা। সেই বাবাদের উদ্দেশ্যে আকাশে উড়ুক সব খোলা চিঠি, বলা হোক বাবা তোমায় ভালোবাসি। চন্দ্রিমা চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরও একবার। কি করবো ভাই, সবকিছু তুচ্ছ করে ঈদের আগের দিন বাড়ি ফিরতে মরিয়া মানুষ। ঝুঁকি নিয়ে ট্রেনের ছাদে শত শত যাত্রী, লঞ্চে তিল ধারণের নেই ঠাঁই, বাসে বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ। এক রাতের বেচা কেনায় ফাঁকা রাজধানীর পশুর হাট, লাভ ক্ষতির হিসাব না করে লোকসান আতঙ্কে আগে ভাগেই বিক্রি করছেন ব্যাপারীরা। খামারের নামে হাট বসিয়ে বেচা কেনা। এবং ঈদ জামাতের জন্য প্রস্তুত, জাতীয় ঈদগাহ নেওয়া হয়েছে 5 স্তরের নিরাপত্তা ব্যবস্থা। ড্রোন দিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ, চামড়া পাচার বন্ধে কঠোর র্যাব পুলিশ। এই ছিল আমার কাছে থাকা দুপুরের সময়। এরপর বিভাগীয় সময় নিয়ে যুক্ত হবেন সহকর্মী ছোয়া খন্দকার। ধন্যবাদ রাব্বি। বিভাগীয় সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।